আরজিকর কাণ্ডে পুষছে বাংলা, আর সেই পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ, প্রতিবাদ, আন্দোলন অব্যাহত। আজকে বিদ্বজনেরা রাস্তায় নেমেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, নাগরিক সমাজের ধিক্কার পদযাত্রা। আমরা বেশ কিছু বছর আগে এইরকম একটা প্রতিবাদ দেখেছিলাম, যে প্রতিবাদে সামিল হয়েছিলেন বুদ্ধিজীবী এবং সমাজের বিদ্বজনেরা। আজকে ঠিক এক যুগ পর আবার রাজ্য আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে তারই পুনরাবৃত্তি দেখতে চলেছে। শিল্পী, সাংস্কৃতিক কর্মী এবং বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে এই প্রতিবাদ, এবং এই প্রতিবাদে সামিল হয়েছেন একাধিক বুদ্ধিজীবীরা। একটি ছোট্ট বাচ্চা মেয়ের জন্য পথে নেমেছেন, এবং আমরা দেখেছি যে এর আগেও আমাদের যে সরকার বর্তমানে শাসক দলে রয়েছেন, অনেক প্রতিবাদে তাকে যখন আপনারা স্বাগত জানিয়েছিলেন, কিন্তু সেই সরকারের বিরুদ্ধে আজকে আপনারা পথে নেমেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে। গণতান্ত্রিক দেশে কোনো সরকার গঠিত হয় কাদের দ্বারা? জনগণের দ্বারা। জনগণ ভোট দিয়ে সরকার গঠন করে। অতএব তখন যে সরকার ছিল ক্ষমতায়, তারা তাদের ক্ষমতার শেষ পর্যায়ে এসে পৌঁছেছিলেন, তারা ঠিকমতো কাজ করতে পারছিলেন না। আমরা তার অবসান চেয়েছিলাম, আমাদের নাগরিকদের পক্ষ থেকে অবসান চেয়েছিলাম। তার মানে এই নয় যে যিনি ক্ষমতায় বসেছেন তাকে আমরা সমর্থন করেছিলাম, কারণ সেখানেও জনগণের ভূমিকা, নির্বাচনের ভূমিকা আছে। আর তিনি করেছিলেন হাইজ্যাক করে নিয়েছিলেন আন্দোলনটাকে, একদম পরিষ্কার। আজকেও এই অবস্থা যে হবে সেটা সেদিনই বোঝা গিয়েছিল। অতএব তার কোনো রকম অধিকার নেই আজকে যে ক্ষমতায় তিনি বসে আছেন সেই ক্ষমতা থেকে থাকা, ক্ষমতা থেকে তাকে নামতে হবে। জনগণের দিক থেকে সেই দাবি উঠে আসে। একটা বিষয়ে বারবার প্রশ্ন উঠছে যে হাইকোর্ট ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, কিন্তু বারবার বলছে যে এই সমস্ত ক্ষেত্রে যে প্রমাণ, যে এভিডেন্স, সেই প্রমাণ লোপাটের একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং আপনি একটা কথা বলেছেন যে তদন্ত নিরপেক্ষ হবে কিনা জানি না, মুখ্যমন্ত্রীর পদত্যাগ আপনারা ইস্তফা চাইছেন। সবাই চান, সবাই চান। মানে আপনাদের তদন্তের প্রতি এত অনাস্থা কিসের? তিনি যে ক্ষমতার অধিকারী সেটা হলো সমস্ত সত্যকে মিথ্যা করা, মিথ্যাকে সত্য করা। এটা তিনি করে ফেলবেন, সেই ক্ষমতা তার আছে। মানুষের ভালো করার ক্ষমতা তার নেই, রাজ্যটাকে উন্নত রাজ্যে পরিণত করার ক্ষমতা তার নেই। রাজ্য আজকে বিপর্যস্ত সমস্ত দিক থেকে। এই ব্যর্থতার দায় তাকে নিতে হবে। জনগণ প্রশ্ন ভয় পায়, তিনি সন্ত্রাসবাদ চালিয়ে দিয়েছেন সর্বত্র, সবাই ভয় পায়। এই ঘটনায় সেই ভয় থেকে মুক্ত হয়ে মানুষ সোচ্চার হন, তাকে গদি থেকে নামাবার ব্যবস্থা করে। আমি জানি না, রাজ্য সরকারের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সিবিআই হোক, ফলে ধরে নিচ্ছি রাজ্য সরকার হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে না, সিবিআইয়ের হাতে সমস্ত তদন্তভার দিয়ে দেবে। আমাদের দাবি হওয়া উচিত যে ন্যায় বিচার যদি দিতে হয় তাহলে দ্রুত বিচার করা উচিত, ঠিকমতো তদন্ত করা উচিত। লোক দেখানো বা কাউকে স্কেপগোট না করে সত্য প্রকাশ করা উচিত। যারা যুক্ত তাদের আইন মোতাবেক যা যা ন্যায় বিচার প্রক্রিয়া আছে সাজা হওয়া উচিত। এবং লাগাতার আমাদের প্রচার করা উচিত যে নারীকে দেখা ভোগ্যপণ্য হিসাবে, সেই সংস্কৃতির বিরোধিতা করা, এবং কর্মস্থলে নিরাপত্তা এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে অত রাতে ডাক্তার অন ডিউটি তিনিও নিরাপদ। হাসপাতালের মধ্যে তখন কোনো আউটডোর লোক থাকার কথা না, সেখানেও তিনি নিরাপদ এবং নৃশংস পদ্ধতিতে হত্যা করা। এইগুলো সরকারের অবশ্যই দেখাতে, সিবিআই যা করবে করবে, এগুলো সরকারের অধীনে পড়ে এবং সরকারের অকপটে মানুষের কাছে তাদের যে গাফিলতি স্বীকার করা উচিত এবং উন্নত মানের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা। আপনারা সবাই আবার বুদ্ধিজীবীরা সামিল হচ্ছেন এখানে, কিন্তু প্রশ্ন একটাই থেকে যাচ্ছে, বারবার বিভিন্ন মহল থেকে যে প্রশ্ন উঠছে যে তদন্ত হবে। এর আগেও আমরা দেখেছি যে রাজ্য সরকার সিট গঠন করেছিলেন এবং আজকে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, কিন্তু আমরা বারবার জানি যে এই সমস্ত ক্ষেত্রে এভিডেন্সের একটা মারাত্মক ভূমিকা থাকে এবং একটা নির্দিষ্ট ডিউরেশনের একটা বিরাট বড় ভূমিকা থাকে। তো এই ডিউরেশনের মধ্যে আপনার কি মনে হয় যে এই
তদন্ত, সুষ্ঠু তদন্ত হবে এবং যিনি নির্যাতিতা তিনি ন্যায় বিচার পেতে পারেন? আমিও মনে করি না, গোটা রাজ্যের জনসাধারণও মনে করেন না যে সরকার কোনো সুস্থ ন্যায় বিচারের ব্যবস্থা করেছেন। সরকারের যারা প্রতিনিধি, এই ঘটনার পর থেকে পুলিশের ভূমিকা আপনারা দেখুন। পুলিশ তার বাবা মাকে যেভাবে মিসগাইড করেছে, তার বাবা মাকে মিথ্যা কথা বলেছে। তারপরে দেখুন প্রিন্সিপাল, যার তো সব থেকে বেশি দায়িত্ব ছিল, তার তো ছাত্রী, তিনি কি করেছেন? তিনি মিথ্যা কথা বলেছেন, তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, তার প্রতিনিধিকে দিয়ে তাকে, তার বাবা মাকে মিথ্যা কথা বলেছেন। তাই এইটা তো, আমি নিজে শিক্ষক, আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি জানি আমার ছাত্রছাত্রীদের প্রতি আমার কি ভূমিকা থাকা উচিত। সেখানে একজন প্রিন্সিপাল, তাকে দেখে মুখ্যমন্ত্রী বলছেন তিনি অনুতপ্ত। কোথাও আমি তাকে অনুতপ্ত দেখিনি। তিনি টিভিতে বাইট দিচ্ছেন, কোথাও অনুতপ্ত দেখিনি। তাকে নতুন করে তার বিরুদ্ধে এত অভিযোগ, তাকে গিয়ে আবার রিওয়ার্ড করা হলো। তিনি পদত্যাগ করলেন, এটাও আমাদের মনে হয়েছে একটা নাটক। সেই পদত্যাগের নাটক, তারপরে আবার নতুন রিওয়ার্ড করা, এই যে সরকারের ভূমিকা, তখন আমরা কোনোভাবেই, আমরা শুধু নয়, কোনো মানুষ কিন্তু ন্যায় বিচার সরকার দেবে মানুষের এই আস্থা নেই। ফলে আমাদের রাস্তায় নামতে বাধ্য হয়েছে। এবং যে এভিডেন্সের কথা বলছেন, সত্যিই তো এই যে কটা দিন মুখ্যমন্ত্রী বলেছেন যে রবিবার পর্যন্ত, তা তার কথা যদি ধরে নিই, এক সপ্তাহের মধ্যে কোথায় এভিডেন্স থাকবে? সে এভিডেন্স অলরেডি লোপাট। এই ধরুন ওই যে ব্লুটুথ যে মানে হেডফোন, সেই হেডফোন খুঁজে পেতে তো কয়েক ঘন্টা লাগলো। ওই ছোট্ট একটা সেমিনার রুমে হেডফোন খুঁজে পেতে এত সময় লাগলো কেন? তাহলে এর মধ্য দিয়ে কিন্তু মনে হচ্ছে যে সরকারের একটা ভূমিকা আছে এটাকে ধামাচাপা দেওয়ার, যে কারণে আমাদের নাগরিক সমাজকে আজকে রাস্তায় নামতে হয়েছে। আমরা সরকারকে বাধ্য করব ন্যায় বিচারের জন্য। এই পরিপ্রেক্ষিতে আমার আবারও আপনার কাছে প্রশ্ন, যে প্রথমে অসুস্থ, তারপর আত্মহত্যা, তারপর ধর্ষণ এবং গণধর্ষণ কিনা, এটা নিয়ে জানতে গিয়ে আমাদের 5 দিন অতিবাহিত। দেখুন, যে ঘটনা ঘটেছে, একটি 30-31 বছরের মহিলা ডাক্তার, তাকে একজন ওইভাবে খুন করেছে, এইটা কেউ বিশ্বাস করবে না। তাহলে এটা গণধর্ষণের ঘটনা। যৌন নির্যাতন অনেকে মিলে করেছে, এই ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। অথচ এই কদিনের মধ্যে একটি নাম এসছে এবং আরও অনেক নাম ঘুরে বেড়াচ্ছে, যার সঙ্গে শাসক দল, মন্ত্রী, এসবও তো শুনতে পাচ্ছি। আমি জানি না সত্যি মিথ্যে, যে কারণে নাম করলাম না, কিন্তু এই সমস্ত কথা তো ঘুরে বেড়াচ্ছে। ফলে আমরা যদি এই নাগরিক সমাজের আন্দোলনের চাপেই আমাদের সরকারকে বাধ্য করতে হবে, যে কারণে আমরা রাস্তায় নেমেছি। আমার একটা শেষ প্রশ্ন, যে এই যে লুকানোর চেষ্টা, এখানে আসল সত্যিটা কোথায়? মানে কোনো বিশেষ ব্যক্তিকে না, সরকারের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা? সন্দেহ কিন্তু তৈরি হচ্ছে, সরকারের ভাবমূর্তি কিন্তু নষ্ট হচ্ছে, সরকারের ভাবমূর্তি রক্ষা হচ্ছে না। কিন্তু আপনি যে প্রশ্নটা বললেন, কাউকে কোনো বিশেষ ব্যক্তিকে আড়াল করার চেষ্টা, এইটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সমস্ত ঘটনার পরম্পরা যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে সরকার যে কোথাও চাপা দেওয়ার চেষ্টা করছে, কাউকে আড়াল করার চেষ্টা করছে, এবং যে নামগুলো ইতিমধ্যে এসে গেছে, এখানে কিন্তু তাই মনে হচ্ছে। আপনার এই প্রশ্নের সঙ্গে আমি একমত। বিরল দৃশ্য বোধহয় আমাদের কাছে, আমাদের এই বিরল দৃশ্যের সাক্ষী বোধহয় সত্যি আমরা কলকাতার রাজপথ বেশ অনেক দিন পর হয়েছে। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বুদ্ধিজীবীরা, বিদ্বজনেরা, তারা যেরকম প্রতিবাদে সামিল হয়েছেন, অন্যদিকে যারা ল অ্যাসোসিয়েশন, তারাও কিন্তু একইভাবে বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে, বিভিন্ন অন্যায়ের পরিপ্রেক্ষিতে তারাও কিন্তু পথে নেমেছেন। তো মোটামুটিভাবে প্রত্যেক মানুষ তারা কিন্তু এই একই উদ্দেশ্যে পথে নেমেছেন। আমরা কথা বলে নেব। নমস্কার। আজকে যে ঘটনা পরিপ্রেক্ষিতে আমরা একটা অদ্ভুত চিত্র দেখতে পাচ্ছি, মানে আপনারা যেমন পথে নেমেছেন, তার পাশাপাশি যে ল অ্যাসোসিয়েশন, তারাও কিন্তু একইভাবে পথে নেমেছেন। মানে এটা যদি ধরে নিই যে শ্যামবাজার 5 পাতার মোড় থেকে আরজিকর পর্যন্ত যে আপনারা প্রতিবাদ র্যালি করছেন, সেই প্রতিবাদ র্যালিতে প্রায় বেশিরভাগ মানুষ কেউ শারীরিকভাবে এবং সমস্ত বাংলা মানসিকভাবে সামিল হয়েছে। কি বলবেন? এটা হওয়াই উচিত, কারণ আমি নিজে একজন শিল্পী শুধু নই, আমি একজন ডাক্তার।
আমি দীর্ঘ সময় মেডিকেল কলেজে কাটিয়েছি প্রায় 12 বছর। আমি জানি হাসপাতালের ভেতরের অবস্থাগুলো কীরকম। আমি কোনোদিন ভাবিনি, স্বপ্নেও ভাবিনি, দুঃস্বপ্নেও ভাবিনি যে আমার জীবদ্দশাতে এরকম একটা ঘটনা দেখতে হবে যে হাসপাতালের মধ্যে একজন ডাক্তার তাকে ধর্ষিত হয়ে খুন হতে হবে। এই রকম ভয়ঙ্কর ঘটনা, এরকম নিরাপত্তাহীনতা যেখানে ঘটে, এর জন্যে আমার মনে হয় প্রথম যে দাবিটা হওয়া উচিত সেটা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগ। নৈতিকভাবে তাদের সরে যাওয়া উচিত। যেমনভাবে সন্দীপ ঘোষ কে বলা হচ্ছিল যে উনি সরে যাচ্ছেন না কেন, ঠিক একই রকমভাবে ওনারা কেন সরে যাচ্ছেন না, উনি কেন সরে যাচ্ছেন না সেটা আমরা বলছি। এবং নৈতিকভাবে এই দায়িত্ব নিয়ে যদি তারা না সরেন, যদি তিনি না সরেন, তাহলে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া উচিত। নাগরিক সমাজের পক্ষ থেকে এই দাবি রাখা উচিত এবং গোটা নাগরিক সমাজ যাতে গর্জে ওঠে, সেটা কিন্তু আমার মনে হয় সেটা যথেষ্ট একটা সদর্থক ভূমিকা নিতে পারে আগামী দিনে। তা না হলে কিন্তু এরকম ঘটনা বারবার ঘটবে। একেবারে আমরা এর আগে নির্ভয়া কাণ্ড দেখেছি, আমরা এর আগে হেতাল পারেখের মৃত্যুতে দেখেছি ধনঞ্জয়ের ফাঁসির ঘটনা, আমরা কামদুনি দেখেছি, আমরা তাপসী মালিকের মৃত্যু দেখেছি, কিন্তু এই কোনো অপরাধী কম নয়। অপরাধ প্রত্যেকটা অবস্থানে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা অপরাধ অপরাধের মতো। কিন্তু আজকের এই যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা কি মনে হয় যে সমগ্র বাংলা, সমগ্র ভারত তথা সমগ্র পৃথিবীকে আলাদা করে একটা অন্যভাবে নাড়িয়ে দিয়েছে না? অবশ্যই অবশ্যই, কারণ আমার হাসপাতাল, আমি ডাক্তার, আমার হাসপাতালের মধ্যে আমাকে কেউ ধর্ষণ করে খুন করবে তো ভাবা যায় না। নির্ভয়া কাণ্ড রাস্তায় হয়েছে, মানে এরকম হয়েছে, মানে সেগুলো বিভৎস, মানে কিন্তু এটা কীরকম ব্যাপার, মানে এটা আমি বলছি যে আমি নিজে একজন ডাক্তার হয়ে, মানে একটা হাসপাতালের মধ্যে যে এইরকম হতে পারে, এরকম নিরাপত্তাহীনতা, এরকম পরিবেশ তৈরি হতে পারে, এই জাস্ট অকল্পনীয়। আপনি যেহেতু নিজে একজন চিকিৎসক, আমি আপনাকে সেই পরিপ্রেক্ষিতে আবার একবার প্রশ্ন রাখবো যে পোস্টমর্টমের রিপোর্টে যে সমস্ত তথ্যগুলো উঠে এসেছে, মৃতার যৌনাঙ্গে সেখানে প্রায় 150 গ্রামের বেশি সিমেন্স পাওয়া গেছে। এছাড়া তার বিভিন্ন অঙ্গ ভাঙা, তার থাইরয়েড গ্রন্থি ভাঙা। তো একজন মানুষ এতটা ক্ষমতাশালী যে তিনি তার উপর অত্যাচার করে এতগুলো অঙ্গ প্রত্যঙ্গে আঘাত করে তাকে মেরে ফেলতে পারলেন? মনে তো হয় যে একাধিক ব্যক্তি এর সঙ্গে জড়িত, এটা সম্ভাবনাটা জোরালো। তবে একা যে করতে পারে না একেবারে সেটাও নয় আমার মনে হয়।